প্রেসিডেন্ট স্বাক্ষরের মধ্য দিয়ে বিলুপ্ত হয়েছে জাতীয় পরিষদ। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যুক্তরাষ্ট্রের চাপে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তিনি আমার মনে হয় আমার যা কিছু করার আমি তা করব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি শেষ হয়েছে। দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এটাই বলতে হয়, সন্দেহ হয় রে। নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। যে এত দ্রুত উন্নতি করে ফেলছে সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যে এটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, ওই প্রচেষ্টা কিনা এই সন্দেহটা আমারও আছে। এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? It is Bangladesh সেনাবাহিনী. You have to understand that we have the pride and honesty and dignity. Allegation গুলো থাকে, তার মধ্যে বড় এলিগেশন হচ্ছে রাত্রেবেলা ভোট। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সকলে জানেন ডার্বি নির্বাচনের 7 তারিখে যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনটি কিন্তু বিএনপিরা পুরোপুরিভাবে বয়কট করেছিল। সেই বয়কট কিন্তু এখনও জাতিসংঘ ভালোভাবে নেননি। জাতিসংঘ কিন্তু শেখ হাসিনাকে বিশাল একটি চাপ দিয়েছে এবং বলেছে খুব তাড়াতাড়ি তত্ত্বাবধান সরকার দেওয়ার জন্য, সেনাবাহিনীর অধীনে এই দেশটিকে দিয়ে তারপরে নির্বাচন দিতে বলেছে। যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র ভালোভাবে নেননি এবং বয়কটের আদেশ দিয়েছে। শুধু তাই নয়, অপরদিকে কিন্তু বলেছে শেখ হাসিনা যদি তত্ত্বাবধান সরকার দিয়ে এই দেশে নির্বাচন না করে তাহলে সে যেন তাড়াতাড়ি খুব পদত্যাগ করে সাধারণ জনগণ যাকে চায় সে হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন কথা কিন্তু বলেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। আপনারা এই জিনিসগুলো কেমনভাবে নিয়েছেন এবং কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। শুধু তাই নয়, বিএনপির বড় বড় নেতা কর্মীরা কিন্তু বলেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করব এবং খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে পদত্যাগ করতে আমরা সক্ষম হব, এমনটা কিন্তু বলেছে বিএনপির বড় বড় নেতা কর্মীরা। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমি মনে করছি খুবই চাঞ্চল্যকর এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দ্রুত এই ভিডিওতে লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। স্বাক্ষরের মধ্য দিয়ে বিলুপ্ত হয়েছে জাতীয় পরিষদ। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যুক্তরাষ্ট্রের চাপে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তিনি আমার মনে হয় আমার যা কিছু করার আমি তা করব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি শেষ হয়েছে। দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এটাই বলতে হয়, সন্দেহ হয় রে। নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। যে এত দ্রুত উন্নতি করে ফেলছে সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যে এটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, ওই প্রচেষ্টা কিনা এই সন্দেহটা আমারও আছে। এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? It is Bangladesh সেনাবাহিনী. You have to understand that we have the pride and honesty and dignity. Allegation গুলো থাকে, তার মধ্যে বড় এলিগেশন হচ্ছে রাত্রেবেলা ভোট। প্রেসিডেন্ট স্বাক্ষরের মধ্য দিয়ে বিলুপ্ত হয়েছে জাতীয় পরিষদ। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যুক্তরাষ্ট্রের চাপে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তিনি আমার মনে হয় আমার যা কিছু করার আমি তা করব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি শেষ হয়েছে। শনিবার এই 5 জনের নাম চূড়ান্ত করা হয়। সকলের মুখে মুখে বলছে এই নির্বাচন খুব ক্রুশিয়াল হবে। আমি মনে করি কোনো কিছুই ক্রুশিয়াল না। আমাদের সংবিধান আছে, আমাদের কনস্টিটিউশন আছে, কারও মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন একদম তাদের স্বাধীনতা দিয়ে সর্বোচ্চ স্বাধীনতা প্রয়োগ করে সংবিধানকে আপহেল করে এই নির্বাচনটি নিরপেক্ষ, পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য
জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। সেখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুকু দায়িত্ব এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যতটুকু করা যায়, একজন সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি একজন সুপ্রিম কমান্ডার, তিনি আমার মনে হয় আমার যা কিছু করার আমি তা করব। আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুষ্ঠু হবে, সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে ওনার যে সহযোগিতার যদি প্রয়োজন হয় সেটা উনি আশ্বাস দিয়েছেন। আমরাও বলেছি যে আমরাও প্রয়োজনে আপনার সহযোগিতা, সাহায্য আমরা কামনা করব। সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি। আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আশাবাদী যে আমরা সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে। অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপেই তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিল মন্ত্রিসভা। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত সেনাবাহিনী। It is Bangladesh সেনাবাহিনী। You have to understand that we have that pride and honesty and dignity. এলিগেশন গুলো থাকে, তার মধ্যে বড় এলিগেশন হচ্ছে রাত্রেবেলা ভোট। এবারের জাতীয় নির্বাচন নিয়ে বোমা ফাটালেন বাংলাদেশ সেনাবাহিনী। আওয়ামী লীগ সরকারকে সরাসরি রাতের আধারের ভোটচোর বলে গণ্য করা হয়। তাই এবারের জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এই সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই। তাই আমরা আগে থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সকল দল নির্বিশেষে অংশগ্রহণ করে জনগণের মতামত অনুযায়ী সরকার নির্বাচিত হতে পারবে বলে জানান এই সেনাপ্রধান। দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এইটাই বলতে হয়, সন্দেহ হয় রে। নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। এত দ্রুত উন্নতি করে ফেলছে, সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যেটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, ওই প্রচেষ্টা কিনা, এ সন্দেহটা আমারও আছে। যেই পথে হাসিনা যাবে সেই পথে, আইয়ুব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা আন্দোলন কি? আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? আমাকে নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। এখন এত প্রশ্ন আসে কেন, সেটাই আমার কথা। তাহলে কি একটা দেশ এই যে এত দ্রুত উন্নতি করে ফেলছে, সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যেটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, ওই প্রচেষ্টা কিনা, এ সন্দেহটা আমারও আছে। নিয়মতান্ত্রিকতার মধ্যে দেশকে এনে দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, সন্দেহ হয় রে। আসল কথা নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। যারা জানে নির্বাচন করে জনগণের ভোট পাবে না, তারা সব জায়গায় যে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে, কারণ তাদের তো কোটি কোটি টাকা। এর সাথে আন্তর্জাতিক পর্যায়ে তারা বাস্তব অবস্থাটা বোঝে কিনা আমি জানি না, কিন্তু তারা এই একই কথা মানে ভাঙা রেকর্ড। ভারতের জনগণ, আপনাদের বলি, আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু হাসিনার এই অবৈধ, অজনপ্রিয় ফ্যাসিস্ট শাসনকে একমাত্র ভারত তার রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায় রাখছে। বাংলাদেশের মানুষকে একটা দাসের জীবন দিছে, অধিকারহীন করে রাখছে। বাংলাদেশের মানুষকে আপনার শাসক হিন্দুত্ববাদী মোদি তীব্র ভারত বিরোধী করে তুলছে। এই পরিণতির জন্য দায়ী আপনাদের শাসক, তাদের ধরেন। আপনারা আজকে কল্পনা করতে পারতেছেন না 18 কোটি বাংলাদেশি বয়কটের আগুন কিভাবে আপনার শরীরে লাগবে।
মোদী সরকারের ভ্রান্ত বাংলাদেশ নীতির চরম কাফেরে দেবে ভারতীয় বাণিজ্যিক স্বার্থ। মনে রেখেন এটা। আমরা অনেকভাবে এটা করার চেষ্টা করছি, আপনারা শোনেন নাই। যাই হোক, আবারও কইলাম, এবার আসেন আজকের প্রসঙ্গে আসি, বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গ। আমি যেহেতু বগুড়ার ভাষাত কথা কই, তাই শিক্ষিত লোকরা আমার কথা গুরুত্ব দেয় না। তারা গেলে কয় আমার ভিডিও তারা দেখে না। আমি আশ্বস্ত হই যে আমার ভিডিও দেখে না, কিন্তু কাউরে নিয়ে কিছু কইলে সেদিকে ফোস কইরা ওঠে। আরে বাবা, তুই যদি আমার ভিডিও নাই দেখিস তাহলে আমি কি কইছি না কইছি তাতে তোর কি আসে যায় রে? তাই ঠিক করেছি, কারোর নাম কমু না। কিন্তু কত কথা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে তো চুপ করে থাকা যায় না, তাই না? সেটার একটা রিয়াকশন আছে, নানা মানুষ দেখে, পড়ে, তাদের মনে নানা প্রশ্ন তৈরি হয়, সেটা তো জবাব দেওয়া লাগে, তাই না? তো হয়েছে কি, বাক্য জারিছে কেউ কেউ আর কি, যে এই যে প্রায় 95% লোক ভোট না দিয়া বিএনপির আহ্বানে সাড়া দিল, তারা কেন মাঠে নামিল না? গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানের প্রশ্ন। আমরা এটা নিয়ে আলাপ করবো। তারপর কইছে 3.5% লোক মাঠে না নামলে নাকি আন্দোলন সফল হয় না। কে জানি কইছে, কে ব্যান কইছে আর কি, মেলা বড় লোক কইছে আর কি, একটা বুদ্ধিমান বড় মাথা আলা লোক কইছে। যাই হোক, আমাকে তো আর মাথা বড় না, তো দেখি আমরা এটা দেখমুনি, এটাও আলোচনা করমুনি। আর এটা হইতেছে সবচেয়ে বড় কথা যে পয়েন্ট, সেটা হইতেছে পশ্চিমারা নাকি তত্ত্বাবধায়ক সরকার চায় না। আচ্ছা, আর সবগুলো পয়েন্ট নিয়ে আলাপ করবো। আসেন প্রথম পয়েন্টে। আমি কমু যারা আমার প্রজন্মে, আমার আশেপাশে 90-এর আন্দোলন করিছে, তারাই কন এরশাদের বিরুদ্ধে আন্দোলনে কত লোক মাঠে নামিছিল? 3.5% নামিছিল কখনো? মাঠে নামানো মানে তো মিছিল করা, মিটিং করা অংশ না, তাই না? মূলত মিটিং এ অংশ নেওয়া দেখলে বুঝবেন যে আসলে ওই লোকটা মাঠে নামিছে। আমি রাজশাহী শহরের একটা উদাহরণ দিই, আমার নিজের জীবনের উদাহরণ। এটা রাজশাহী শহরের মুরব্বী যারা আছে আমার বয়সী, তাদের কাছ থেকে এটা কনফার্ম করে নেবেন যে আমি মিছা কথা কইছি কিনা। আমি তখন হাসিনার নেতৃত্বে, হাসিনা তখন আমার নেতা, কিন্তু 8 দলে আছি, 8 দল। আমি তখন সিপিবি করি, মানে সিপিবি আছে তো হাসিনার ইয়েতে। তো 8 দলের কেন্দ্রীয় নেতারা আসলো রাজশাহীতে, হাসিনা আসলো নিজে, আব্দুর রাজ্জাক আসলো, তখন বাকশাল করেছিল, পঙ্কজ ভট্টাচার্য নেপের, সাজেদা চৌধুরী আসলো, সাইফুদ্দিন মানিক আসলো সিপিবি। সেটা 89 বা 90, আমার ঠিক খেয়াল নাই। তখন আন্দোলন তুঙ্গে কলে। আর নামগুলো যে বললাম, মানে দেশের শীর্ষ নেতারা আসিছে কলে 8 দলে। কত লোক জমায়েত হয়েছিল, জমায়েত করতে পারিছিলাম জানেন? আমি ওই সময় 8 দলের এই মিটিংটারে নিয়ে একটা নিরাপত্তা উপকমিটি হয়েছিল, তার কনভেনার ছিলাম সেই মিটিং এ 8 দলের। মানে হাসিনার আমি নিরাপত্তাও দিচ্ছি, বুঝছাও? তো আমি জায়গাটা কই কুটি হয়েছিল মিটিংটা রাজশাহী কলেজের শহীদ মিনার আছে না, ওইটার বেদিত হয়েছিল মঞ্চ, আর ওর সামনের জায়গাটা সমাবেশ। কত মানুষ অ্যাক্টিভিটি, 2000 লোক তো অ্যাক্টিভিটি। এটাই ছিল আমাদের করা সবচেয়ে বড় সমাবেশ রাজশাহী, 8 দলে। এরপরে খালেদা জিয়াও আসছে, আর ওই মিটিং এ তো অন্য দলের লোকেরাও আসছে, বিএনপিও আসছে দেখার জন্য কি কয়, তাই না? দাসত টাসত সবাই এসছে, মৈত্রী সবাই এসছে। তখন সমাবেশ করলে তো পুলিশ ঝাঁপায় পড়তো না, তাই না? নিরাপদ সমাবেশ ছিল। তারপরেও এই পরিমাণে লোক। রাজশাহী শহরের 0.001% লোক তো নামিছিল না। নামিছিল কি না, বাদ দেন। 52-21 ফেব্রুয়ারি আমরা তো ছবি দেখি, তাই না? সবচেয়ে বড় মিছিলটা হয়েছিল, এই যে দেখেন ছবি। এইখানে কি ঢাকা, বাদ দেন, সাংখারপুলের 3% লোক ছিল না। এমনকি ঢাকা ইউনিভার্সিটির 3% ছাত্র ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা 15 দলের জনসভা, মানিক মেহবি নিয়ে। আমি ছিলাম 85 বা 86 সালের কথা। কত লোক ছিল? বড় জোর লাখখানিক বা লাখ দেড়েক। এটাই ছিল 15 দলের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জমায়েত ক্ষমতা। আমরা এসেছিলাম সারা দেশ থেকে। ঢাকা শহরের লোক 3.5% লোক তো নামে নাই, তাই না? আচ্ছা, এই ছবিটা দেখেছেন রুশ বিপ্লবে শীত প্রাসাদ দখল করতে যাচ্ছে, ওই দিনই বিপ্লব হয়, মানে রাশিয়া ক্ষমতা দখল করে লেনিন। মাত্র 2 থেকে 250 লোক ছিল। আমার কথাটা হচ্ছে, লড়াইয়ের সময় জনতা মাঠে নামে না, মাঠের লড়াইটা করতে হয় রাজনৈতিক কর্মীদের। আমার আসিফ নজরুল ভাই বলছেন যে উনি পলিটিক্যাল বিটের সাংবাদিকতা করতেন। এই গত 28 অক্টোবর বিএনপির যে জনসভায় যত লোক হয়েছিল, জিন্দেগিতে তত লোক হয় নাই বাংলাদেশের কোন রাজনৈতিক সমাবেশে। উনি নিজে বলছেন আমাদেরকে, তাও কিছু হইতেছে না, তাই না? কেন? কারণ এটা তো শুধু হাসিনা না, এটা হাসিনার মোদির জুটি, যার পিছনে আছে 2 পরাশক্তি, রাশিয়া আর চীন। আর তার সাথে আছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, করাপ্ট, ট্রিগার হ্যাপি পুলিশ
আর পেটোয়া বাহিনী, তার গুন্ডা বাহিনী। তারপরে তো আছে সব ইনস্টিটিউট পিছে লাগাই দিবে, মামলা হামলা, বাড়ির যে হামলা করে, ফার্নিচার নিয়ে চলে যায়। যারা কইতেছেন বিএনপি জামাত আন্দোলন পারে না, 2013 সালের কথা ভুলে গেছেন। ঢাকা শহর বিচ্ছিন্ন হয়েছিল দিনের পর দিন, সারা দেশের গ্রামগুলো দখল হয়ে গেছিল। বগুড়াবাসীর মনে আছে সাইদি সাহেবের ফাঁসির রায়ের পরে বগুড়া শহর দখল করে নিয়েছিল গ্রামের মানুষেরা, গ্রামের পর গ্রাম দখল হয়ে গেছিল। 80 জন লোক মারা গেছিল একটা দিনে, 28 ফেব্রুয়ারি বোধহয় ছিল তারিখটা। পুলিশ পালায় গেছিল শহর থেকে। খালেদা জিয়া সেই সময় নিজে উপস্থিত থেকে এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন 2013 সালে। এর ধারে কাছে আওয়ামী লীগ কিছু করতে পারে নাই, জিন্দেগিতে করতে পারে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও না। আলেমরা আসলো না ঢাকা শহরে, এত মানুষ আগে কখনো আসে নাই। ঢাকার মানুষ নামায় পড়ছিল কিন্তু আলেমদের সাথে ঢাকার কমপক্ষে 50% মানুষ নেমে পড়ছিল মাঠে রাস্তায়। তার সাথে এমনকি হাসিনার জোট সঙ্গী এরশাদের দল নামছিল, পাখির মতো গুলি করে মারছে না। কোটা সংস্কার আন্দোলন হইল। রাজনীতির কথা বাদ দিলাম, আমি ছাত্র রাজনীতি করছি। এত বড় ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয় নাই। কোটা সংস্কার আন্দোলনের মতো নির্মম ভাবে দমন করলো। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন কিভাবে গুন্ডার পুলিশদের ঠান্ডা করে দিল, কয়েকদিন আগের কথা। আপনি দেখেন স্কুলের বাচ্চাদের আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, বাংলাদেশের 99% পরিবারের ছেলে মেয়েরা মাঠে নামছিল, ঠিক কিনা বলেন? সারা দেশে তাদের সাথে মাঠে নামছিল মায়েরাও। মাঠে নামে নাই তারা? মাঠেই তো ছিল। পুলিশ কোন স্লোগান শুনে পুলিশকে লজ্জায় মুখ লুকাইতে হয়েছিল না? শুনেন, গুন্ডা দিয়া পিটায় বাচ্চাদের কিভাবে মাইরা রক্তাক্ত কইরা মাঠ দখল করছে হাসিনা। রাজনৈতিক সংগ্রাম বাদ দেন ভাই, আমার আপনার বাচ্চা, স্কুলে পড়া বাচ্চা, এই আমাদের বাচ্চাদের জ্বর হইতে দেখলে আমরা কি বলি? বাবা মায়েরা বলি খোদা ওর অসুখ আমারে দাও। বাচ্চাদের কিভাবে মারলো, আমরা রক্ষা করতে পারলাম? আমাদের বাচ্চাদের, আমাদের সবার বাচ্চারা যায় নাই। এমন কোন বাসা দেখাইতে পারবেন যার বাচ্চা ওই আন্দোলনে মাঠে ছিল না? বাংলাদেশের 90% মানুষ তো মাঠে ছিল সেদিন। সেই সময়গুলা কি হয়েছে? মোদি বিরোধী লড়াই, ভয়ঙ্কর রক্তাক্ত লড়াই হয়েছে। কই গেল আমাদের সেই প্রতিরোধ? ঢাকা শহরে যদি 20-25 লাখ জানবাজি রাখা তরুণ গুলি খাইতে 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 মরতে 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 গিয়া গণভবনে ঝাঁপায়া পড়তে পারে, তাইলে ওই ডাইনি পলাবি। তার আগে না, তাও জানি না হাসিনার সাথে চুক্তি কি করেছে ইন্ডিয়া, আবার ইন্ডিয়ান নামরি ঢুকে যায় কিনা হাসিনারে বাঁচাইতে, কে জানে। যাই হোক, যারা কইতেছেন বিএনপি আন্দোলন পারে না তাদের কিছু স্যাম্পল দেখাইলাম। এখন তো প্রশ্ন যে তাহলে হাসিনা কেমনে যাবে? এই বয়কট ইন্ডিয়া কর্মসূচিকে সফল করার তৌফিক যদি খোদা তাআলা দেন আমাদের, তাহলে হাসিনা মোদি দুইটারই জয় বাংলা করে দেওয়া হবে বাংলাদেশের মাটি থেকে। সম্ভব। এইবার আসেন, তত্ত্বাবধায়ক সরকার নাকি পশ্চিমারা চায় না, এই প্রশ্নে আলোচনা করি। আচ্ছা বলেন তো, পশ্চিমারা কি হাঙ্কারে প্রভু নাকি আমরা পশ্চিমাদের চাকরি করি? আমি কইছি না যে আসলে আসবা, না আসলে যাও গাছ খাও। আমরা পানিতে পইরা যাই নাই যে তোমাদের পরামর্শ নিতে হবে আর তোমরা এসে উদ্ধার করিয়া দিবা আমাদেরকে। বাংলাদেশের রাজনীতি নিয়ে তোমাদের পরামর্শ শোনার দরকার নাই। তত্ত্বাবধায়ক সরকার শুধু একটা অবাধ নির্বাচনের বিষয় না, এটা মাথায় রাখেন, ভালো করে বুঝে শোনেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা শুধু একটা অবাধ নির্বাচনের বিষয় না, এটা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ সার্বভৌম ইচ্ছা, বাংলাদেশের ঐক্যের শীর্ষবিন্দু। কথাটা শুনতে কঠিন লাগতেছে, বুঝাই বলি। ধরেন 52 রাষ্ট্রভাষা আন্দোলন, তাই না? আমরা শুনছি না রাষ্ট্রভাষা বাংলা চাই। এই আন্দোলন, এই দাবি কি সবার দাবি ছিল? বাংলাদেশের সবার, মানে পূর্ব পাকিস্তানের সবার দাবি ছিল না? ছিল না। সে সময় তো অবাঙালি নাগরিক ছিল পাকিস্তানে, ছিল না? তারপরে পাহাড়ি, সাঁওতালি, হাজং, মণিপুরি এরা আছে না? তারা তো বাংলা বলে না, তাদের তো নিজস্ব ভাষা আছে। কম কম হইলেও তো ছিল তারা, তাই না? যারা রাষ্ট্রভাষা বাংলা চায় নাই, তাই না? বিহারিরা ছিল যারা রাষ্ট্রভাষা বাংলা চায় নাই। আচ্ছা 69-এর গণ অভ্যুত্থান, সবাইকে আইয়ুবের পতন চাইছিল না? চায় নাই, কারণ সামান্য হইলেও আইয়ুবের পক্ষের লোক ছিল তো, তাই না? তারা তো আইয়ুবের পতন চায় নাই, তাই না? 100% লোক তো চায় নাই, তাই না? আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 100% লোক মুক্তিযুদ্ধ করছে, 100% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তো। জামাত শুধু না, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, চাইনিজ বামেরা, এই যে হক তোহা, এই নামগুলো শোনেন না? এই যে দিলীপ বড়ুয়া হাসিনার মন্ত্রী ছিল, দিলীপ বড়ুয়া তো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তো তাইলে 100% লোক তো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের দল তো চায় নাই যে এরশাদ চলে যাক, তাই না? তার মানে 100% লোক কোন রাজনৈতিক বিষয়ে একমত হয় নাই বাংলাদেশে।
বাংলাদেশের ইতিহাসে হয় নাই। বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটা জায়গায় হয়েছে, সেটা তত্ত্বাবধায়ক সরকার। এমন কোনো দল নাই, কোনো ব্যক্তি নাই যে এটার পক্ষে ছিল না। সব বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম, সবাই 100%। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এবং এই শেষ যে বাংলাদেশের সব মানুষ সব মানুষ একটা রাজনৈতিক প্রশ্নে একমত হয়েছিল। এইটারে তাই আমি বলি আমাদের সর্বোচ্চ সার্বভৌম ইচ্ছা, জাতীয় ঐক্যের শীর্ষবিন্দু। আমাদের সংবিধানের চাইতেও বড় তত্ত্বাবধায়ক সরকারের ধারণা। তাই এটা সংবিধানে নাই, এটা পশ্চিমাদের পছন্দ করে না, এসব কথার কোনো মূল্য নাই। বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে বাংলাদেশের কোনো আইন নাই খোদা তাআলার আইন ছাড়া। সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকারের ধারণার উপরে না। এইটা নিয়ে কোনো আলাপ নাই, এটা নিয়ে কোনো নেগোসিয়েশন নাই। এর বিরুদ্ধে যারা বলবে তারা গণশত্রু। আওয়ামী লীগ জনগণের সার্বভৌম ইচ্ছার সাথে বেইমানি করছে, ওরা বেইমান, ওদের রক্তে আছে বেইমানি। আমরা আমাদের যে লড়াই শুরু করছি, এই লড়াই আমাদের লক্ষ্যে পৌঁছায় দেবে। আসেন সবাই এই লড়াইয়ে সামিল হই। নিজের ফেসবুকে শেয়ার দেন কোন দেশি পণ্যটা আজকে আপনি কিনলেন আর কোন ভারতীয় পণ্যের বদলে এইটা কিনলেন। আমার মা বোনদের বলি, দেশের পোশাক পরেন বন্ডি মায়েরা, আপনারা ভারতীয় পোশাক ছাইরা দিলে আমাদের কাজ আধা আগায় যাবে। আর আমি মনে করি আপনাদের স্পর্শ ছাড়া আমরা কামিয়াব হব না, কোনো সংগ্রাম সফল হবে না। আপনাদের অংশগ্রহণ ছাড়া আমরা কখনোই কামিয়াব হইতে পারবো না। আমাদের শুধু প্রেরণা হইয়া না, আমাদের পথ দেখাইবেন আপনারা। এই লড়াইয়ের সারথি হন আপনারা, এইটার নেতা হন আপনারা। এই বান্দা আপনাদের অনুগত হইয়া লড়াই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।